আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে প্রিমিয়ার প্রো নিয়ে কথা বলবো এবং ট্রাই করব প্রিমিয়ার প্রোর বেসিক আপনাদের সাথে শেয়ার করার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি পুলক বলছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি, আমি আমার এই চ্যানেলে ফিল্ম মেকিং রিলেটেড গিয়ার্স যেমন ক্যামেরা, লেন্স, লাইট, মাইক্রোফোন ফর অডিও পারপাস এই টাইপের গ্যাজেটস নিয়ে আমি রিভিউ প্রকাশ করে থাকি, ভিডিও তৈরি করে থাকি। তার পাশাপাশি ফিল্ম মেকিং রিলেটেড টিউটোরিয়ালস আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। সো যাদের কাছে আসলে এই টাইপের কন্টেন্টগুলো ভালো লাগবে তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন। কারণ আমি আমার এই চ্যানেলটিকে আসলে গ্রো আপ করার চেষ্টা করছি। আপনাদের সাপোর্টিং সাবস্ক্রিপশন, লাইক এবং কমেন্টস আমার এই চ্যানেলটিকে গ্রো আপ করতে অনেক অনেক হেল্প করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন ভিডিওটা শুরু করি। সো এখন আমি প্রিমিয়ার প্রো ওপেন করব। আমার কম্পিউটারে প্রিমিয়ার প্রো 2022 ইনস্টল করা আছে। সো এই হচ্ছে প্রিমিয়ার প্রো। এখানে সব আমার প্রিভিয়াস ওয়ার্কগুলো এখানে লিস্ট করে রাখা। বাট আমি এখানে নতুন প্রজেক্ট ওপেন করব। এই দুইভাবে নতুন প্রজেক্ট নেওয়া যায়। এক এইভাবে, আবার দুই ফাইলে গিয়ে নেওয়া যায়। বাট আমি এখান থেকে নিচ্ছি নিউ প্রজেক্ট। এখানে আমি লিখি হাউ টু এডিট আর লোকেশান দেই মাই ইউটিউব ব্লগস হাউ টু এডিট নামে একটা ফোল্ডার করে আছে, আমি সেখানেই রেখে দিচ্ছি। সিলেক্ট ফোল্ডার, ফাইন। কিছু করে এখানে আর আলাদা করে কিছু দেওয়ার দরকার নাই, সব কিছু ডিফল্ট দেওয়া আছে। কুডাকোর ইঞ্জিন দিয়ে দিছি, আপনারা চাইলে সফটওয়্যার অনলি দিতে পারেন, বাট এটা ম্যাটার না। এনিওয়ে আমি এটা দিয়ে দিলাম। ওকে, দেন প্রজেক্ট উইন্ডো ওপেন হবে। এই হচ্ছে কি টোটাল প্রজেক্ট উইন্ডো। এই প্রজেক্ট উইন্ডোটাকে আপনি আপনার মতো করে আসলে গোছাবেন। আমি যেমন যেটা করি, এই যে লেফট সাইডে যেই অংশটা আছে এই অংশটার মধ্যে আসলে ইফেক্ট, কন্ট্রোল, লুমাট্রি, স্পেস, তারপরে সোর্স, এরপরে অডিও ক্লিপ, মানে অনেকগুলা পোর্শন দেওয়া আছে। আর মাঝখানের অংশটার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক। এখানে মূলত আসলে আমরা যেই ফুটেজটা নিয়ে আসবো সেই ফুটেজটা মূলত আসলে ফাইনালি আমরা এই পোর্শনে রেখে আমরা কাজ করব। আর এই যে উপরে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এখানে আসলে লার্নিং একটা ট্যাব আছে, যেই লার্নিং ট্যাবে গেলে সেখানে আসলে টিউটোরিয়ালগুলো দেখাবে। এই যে বিভিন্ন রকমের টিউটোরিয়াল এখানে আছে। তারপর অ্যাসেম্বলি, এরপর আছে এডিটিং, তারপর আছে কালার, এরপর আছে ইফেক্টস, তারপর আছে অডিও, তারপর আছে গ্রাফিক্স, এরপরে ক্যাপশনস, দেন লাইব্রেরিজ। আমি নর্মালি আসলে ইফেক্টে অথবা কালারে গিয়েই আসলে মোটামুটি কাজ করি। মানে আমি নর্মালি ইফেক্টেই কাজ করি আর কি। তো যাই হোক, এখন এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এখানে লেফট সাইডে, ডাউন সাইডে, লেফট এবং ডাউন সাইডে যেই পোর্শনটা দেখতে পাচ্ছেন এখানে মূলত আসলে টোটাল প্রজেক্টের নাম লেখা আছে। আর পাশে আছে মিডিয়া ব্রাউজারের মাধ্যমে আপনি চাইলে ফাইল ইম্পোর্ট করতে পারবেন। যাই হোক, আমি এই প্রজেক্ট এই অংশটাকে আমি মূলত আসলে নিচে রাখি না, আমি উপরে নিয়ে আসি। আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি উপরে নিয়ে আসলাম। তারপরে নিচে এই যে মিডিয়া ব্রাউজার থাকলো। এখন নিচে যে অংশটা আছে এই মাঝ বরাবর এখানে লেখা আছে টাইম লাইন। তো আমি যেহেতু আসলে এখন পর্যন্ত কোনো সিকোয়েন্স নাই, যার কারণে এটা এখন টোটালি ব্ল্যাঙ্ক। আমি যখন আসলে সিকোয়েন্স নেব তখন কিন্তু এখানে সিকোয়েন্সটা থাকবে। এই হচ্ছে কি আমাদের টুলবার। এই টুলবার দিয়ে আমাদের মোটামুটি সমস্ত কাজ। দেন রাইট সাইডে এখানে আছে ইফেক্টস প্রথমেই, তারপরে হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স, এরপরে আছে এসেনশিয়াল সাউন্ডস, এরপরে আছে লুমেট্রিক কালার্স, এরপরে আছে লাইব্রেরিজ, তারপরে মার্কার্স, এরপরে হিস্ট্রি অ্যান্ড ইনফো। তো আমরা মূলত আসলে এই ইফেক্টের অংশটা নিয়ে কাজ করব। ইফেক্ট, এসেনশিয়াল গ্রাফিক্স অথবা এসেনশিয়াল সাউন্ড অথবা লুমেট্রিক কালার্স নিয়ে আমরা মোটামুটি কাজ করব। আর নিচের এই অংশটা আসলে আমাদের ওইভাবে দরকার নাই, অ্যাটলিস্ট বেসিক পিরিয়ডে আসলে দরকার নেই। তো যাই হোক, এই যে আমাদের প্রজেক্ট উইন্ডোটা আমরা কিন্তু লেফট ডাউন সাইড থেকে আমরা এখানে নিয়ে আসছি মিডল বরাবর। সো এখানে আমি যেটা করব, একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে নিউ বিন মানে একটা ফোল্ডার বলতে আসলে প্রিমিয়ার প্রোতে বিন বুঝায়। সো আমি এখানে ফোল্ডারটার নাম দেই ফুটেজ দিলাম নাম। এই ফুটেজের মধ্যে আমি আমার সমস্ত ডাটা এখানে রাখবো। এক হচ্ছে এ রোল, নিউ বিন, দেন হচ্ছে বি রোল। এখানে এ রোল আর বি রোল কি সেটা একটু বলি। এ রোল হচ্ছে আমি যে এখন আপনাদের সামনে কথা বলছি, মানে ক্যামেরা সামনে নিয়ে যদি কেউ কথা বলে সেটা হচ্ছে গিয়ে এ রোল। আর
ফুটেজের ব্যাকগ্রাউন্ডে কেউ যদি ভয়েস ওভার দেয় সেটা হবে বি রোল। তো আমি এখন যে ভিডিওগুলো নিয়ে আসলে এডিট করব সেই ভিডিওগুলো আসলে মূলত এ রোল ক্যাটাগরির ভিডিও। সো এখানে আমি প্রজেক্ট দেখানোর সুবিধার্থে আমি এখানে ফোল্ডারিং করলাম। আপনারা চাইলে কিন্তু এই ফোল্ডারিংয়ের মধ্যে বিভিন্ন রকমের ফোল্ডার রাখতে পারেন, যেমন ক্যামেরার নাম দিয়ে ফোল্ডার করতে পারেন। যেমন আমি নর্মালি যদি আমি আমার ট্রাভেল ব্লগ করি তখন কিন্তু আমি আলাদা আলাদা সমস্ত ফোল্ডার আমি করে রাখি, যেমন ড্রোন, তারপরে ক্যামেরা অথবা সনি ফুটেজ অথবা ZV-E1 ফুটেজ, এরপরে গোপ্রো, তারপরে ফোন, এরপরে মিউজিক। তো আমি এইভাবে আসলে ফোল্ডারিং করার কারণ হচ্ছে যাতে করে সমস্ত কিছু অর্গানাইজ থাকে। আপনি চাইলে আপনার মতো করে করতে পারেন, বাট আমি মনে করি আসলে সব কিছু আসলে আপনি যদি গুছিয়ে করেন তবে কিন্তু জিনিসটা ভালো হয়। তো যাই হোক, আমি এই ফোল্ডারগুলো আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য করলাম, যাতে করে আপনাদের মধ্যে গুছিয়ে কাজ করার প্রবণতাটা তৈরি হয়। আর আমি মূলত আসলে ৩-৪টা ফুটেজ নিয়ে কাজ করব, তো আমার আসলে এতগুলো ফোল্ডারের দরকার নাই। তো যাই হোক, আমি এখন এ রোলের মধ্যে যাই। ফোল্ডারটা কিন্তু খালি, যেহেতু আমি এখনও কোনো ফুটেজ আনি নাই। তারপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমি চলে যাব মাই ইউটিউব ব্লগে। তারপরে সেখানে হাউ টু এডিট নামে একটা ফোল্ডার করা আছে, জানি না সাউন্ড পাচ্ছেন কিনা আপনারা। তো হাউ টু এডিট এই ফোল্ডারে যাব। আর এখানে দার্জিলিং মহাকাল মন্দির এই যে ফোল্ডারটা রাখা আছে, সেই ফোল্ডারটাকে আমি এখানে ইম্পোর্ট করব। সো দার্জিলিং মহাকাল মন্দির এই ফুটেজটা এই এই যে ফুটেজগুলো আমি এখানে নিয়ে আসলাম। এখানে আরেকটা অযাচিত ফাইল ছিল। এখন আমি যেটা নেব সেটা হচ্ছে নিউ আইটেম সিকোয়েন্সের মধ্যে এখানে কিন্তু কাস্টম নামে যেই ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা কিন্তু আপনারা পাবেন না। আমি এই ফোল্ডারটা করে রাখছি আমার মতো করে। তো আপনারা যখন আসলে নিতে চাইবেন তখন কিন্তু এই যে অনেকগুলো প্রিসেট এখানে দেওয়া আছে, RE, AVC, তারপরে হচ্ছে AVC HD। অলরাইট, এখানে 4K অনেকগুলো সেটিং দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা সেটিং নিতে পারেন, বাট আমি যেটা করি আমার ক্যামেরার যে রেজুলেশন সেই রেজুলেশন মোতাবেক আমি এখানে চেঞ্জ করে নেই। তো আমি এটা প্রথমেই করে নেই। তো আপনারা চাইলে সেটা করতে পারেন অথবা এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। তো আমি আমার টোটাল 3টা সেটিংস এখানে আছে। একটা হচ্ছে শর্টস, একটা হচ্ছে মাই ব্লগ, আর একটা হচ্ছে মাই সিনেম্যাটিক। তো মাই ব্লগ তো আমি এই 3টা সেটিংস আমি আমার মতো করে নিয়েছিলাম। তো মানে প্রিসেট এই মাই ব্লগ এখন আমি নিব। তো মাই ব্লগ আমি এটা চুজ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেমের হাইট আর লেংথ দেওয়া আছে, কত কত পিক্সেল বাই কত পিক্সেল। আর এখানে কিন্তু আপনি চাইলে এই জিনিসটা চেঞ্জ করতে পারেন সেটিংসে গিয়ে এখানে যেমন আমি ফ্রেম রেটটা চেঞ্জ করতে পারবো, তারপরে এই যে টাইম বাসটা আমি চেঞ্জ করতে পারবো, এবং এই যে ফ্রেম সাইজটাও কিন্তু আমি চাইলে এখানে চেঞ্জ করতে পারবো। এখানে এই যে রিসেট দিলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখন আর রিসেট দিলাম না। আপনি চাইলে এখানে এটা যদি এডিট করেন এটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। সো আপনি যেই প্রিসেটই আপনি নেন না কেন, আপনি আপনার মতো করে সেটিংসে গিয়ে আপনি কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারবেন। যাই হোক, আমি এই মাই ব্লগটা নেব আর সিকোয়েন্সের নাম দিয়ে দেব টেস্ট ব্লগ। সো আমরা আমাদের সিকোয়েন্সটা তৈরি করে ফেলছি। এই যে রুলারটা দেখতে পাচ্ছেন, এই রুলারটা কিন্তু নর্মালি থাকে না। আমি আমার কাজের সুবিধার জন্য আমি এটা নিয়ে আসছি। এখান থেকে আপনি রুলার থেকে যদি এই যে মানে মার্কারটা আছে, এই মার্কার থেকে আপনি জাস্ট টান দিলে এটা চলে আসবে, ম্যাটার না। আমি জাস্ট আমার সুবিধার জন্য আমি এই সেটিংসটা করে রাখছি। তো যাই হোক, আমাদের প্রসেস ডান। এখন আমরা আস্তে আস্তে সমস্ত ফুটেজ নিয়ে আসব। ফুটেজে গেলাম, এ রোলে গিয়ে দার্জিলিং মহাকাল মন্দির, এখানে অনেকগুলা ফুটেজ আছে। সবগুলা ফুটেজ আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি একটা জিনিস দেখব, মডিফাইতে গিয়ে যাব, তারপর ইন্টারাপ্ট ফুটেজে গিয়ে আমি দেখব যে সবগুলা ফুটেজ কিন্তু 23.9760 এই ফ্রেম রেটে শ্যুট করা। তো এখানে আর কোনো করার দরকার নেই, এখানে কোনো স্লো মোশনের করার দরকার নাই। আমি স্লো মোশন করার উদ্দেশ্যে আসলে এখানে কোনো ফুটেজ রেকর্ডিং করি নাই। যদি রেকর্ডিং করতাম তবে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারতাম। এনিওয়ে, এখন সেটা পসিবল হচ্ছে না। এটা 23.9 মানে 24 ফ্রেম রেট। এখানে যদি আমি
স্লো মোশনের করার দরকার হয় তখন সেটা আসলে অন্যভাবে আসলে দেখাতে হবে। যাই হোক, সব কিছু এখন ঠিক আছে। এখন আমি ফুটেজ সবগুলা নিয়ে আসি। সবগুলা ফুটেজ নেওয়ার দরকার আছে কি? এই 4টা ফুটেজ নিয়ে আসি। আমরা একটু ভিডিওটা জাস্ট প্লে করে দেখি আসলে ভিডিওর কোয়ালিটিটা কি। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দার্জিলিং ব্লগে। আমার এই ভিডিওটা কিন্তু দার্জিলিংয়ের প্রথম ভিডিও, মানে আমি দার্জিলিং গিয়ে রাতের বেলা রেস্ট নেওয়ার পরে ভোরবেলা আমি এটা বের হয়ে প্রথম আমি ভিডিওটা করি, যার জন্য ভিডিও করার সময় আমি একটু আনকনশাস মাইন্ডে ছিলাম এবং এবং যার কারণে আসলে অনেক রকমের সমস্যা হচ্ছে। প্রথম সমস্যা যেটা সেটা হচ্ছে গিয়ে আমার লেন্সের যে ফোকাল লেংথটা ঠিক ছিল না, যার জন্য অনেক টাইট একটা ফোকাল লেংথ চলে আসছে। আপনি দেখতেই পাচ্ছেন আমার সেকেন্ড যেই ফোকাল লেংথ, মানে সেকেন্ড যেই শট, সেকেন্ড শটে কিন্তু আমার ফোকাল লেংথটা বেশ ওয়াইড। এটা আমার প্রথম শটের দরকার ছিল। সো এটা আমার ভুল হয়ে গেছিলো, এটা আমার খেয়ালে ছিল না এটা করার সময়। আর সেকেন্ড প্রবলেমটা হচ্ছে এখন আমরা কোনো রকম স্ট্যাবিলাইজেশন নাই। এর প্রধান কারণ হচ্ছে আমি নর্মালি আসলে এখন ইউজ করছি ZV-E1। দার্জিলিং যখন আমি গিয়েছিলাম তখন আমার মেইন ক্যামেরা ছিল A7 IV, বাট দার্জিলিংয়ে এই ব্লগ যখন আমি করি তখন আমার হাতে ছিল সনি ZV-E10। সনি ZV-E10 কিন্তু একটা ক্রপ সেন্সর ক্যামেরা এবং ওইটার কিন্তু কোনো রকমের আসলে বডিতে কোনো স্টেবিলাইজেশন নাই, শুধুমাত্র লেন্সের যেই স্টেবিলিটি তা দিয়ে আসলে করা লাগছিল এবং আমার কাছে কোনো রকম গিম্বল ছিল না। সো এই যে প্রবলেম, হ্যাঁ, এই প্রবলেমগুলো কিন্তু প্রতিনিয়ত যে কোনো ভিডিওগ্রাফার অথবা যে কোনো সিনেমাটোগ্রাফার অথবা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর অথবা ব্লগার, এটা কিন্তু আমাদের কমন কাহিনী। আমরা কিন্তু এটা মোটামুটি আসলে সবাই কম বেশি ফেস করি। সো আপনি যখন আসলে ভিডিও এডিটিং করবেন এই ধরনের সিনারিওর মধ্যে আপনি পড়তেই পারেন। আমি ইচ্ছা করে আসলে এই টাইপের ফুটেজগুলো নিয়েছি যাতে করে এ ধরনের প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটা যেন আমি আপনাদেরকে দেখাতে পারি। তো এখন যেটা করতে হবে, আমি তো আর সেকেন্ড ফুটেজ নেই নাই, এই ফুটেজ দিয়ে আমার কিন্তু মোটামুটি কাজ চালাতে হবে। সো এবং এটা তাই, সো এখন সেটা করি। এখন যেটা করব সেটা হচ্ছে একটু কালার কারেকশন একটু করে নেই। বাই দ্য ওয়ে, এই ভিডিওটা করার সময় যেহেতু আমি আসলে সনি ZV-E10 ইউজ করছিলাম, এই ZV-E10 এ কিন্তু আসলে 10 বিট কালার সাপোর্ট করে না, যার জন্য আমি কিন্তু HLG মানে হাইব্রিড লগ গামা আমি ইউজ করেছিলাম। আর এটা এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি ক্যামেরা থেকেই আসছে। তো হাইব্রিড লগ গামা আর S-Log 3 এই দুইটার মধ্যে কিন্তু অনেক তফাৎ। S-Log 3 মূলত আসলে 10 বিট কালার সাপোর্ট করে এই টাইপের ক্যামেরার জন্য বানানো, আর হাইব্রিড লগ গামা এই প্রোফাইলটা মূলত আসলে 8 বিট কালার সাপোর্ট করে সর্বোচ্চ এই টাইপের ক্যামেরার জন্য বানানো। আর আপনি S-Log 3 10 বিট কালারে আপনি যতটা আসলে কালার ভেরিয়েশন পাবেন, যতটা আসলে ডাইনামিক রেঞ্জ পাবেন, আপনি কিন্তু HLG-তে অতটা ডাইনামিক রেঞ্জ পাবেন না, অতটা কালার ভেরিয়েশন আপনি পাবেন না, যার কারণে আপনার কিন্তু লিমিটেশন থাকবে অনেক, যার কারণে এটাতে কালার গ্রেডিং করা অথবা কালার কারেকশন করা একটু বেশ ট্রিকি। তো যাই হোক, এই যে আমার এই ফুটেজটাতে কিন্তু একটু ব্লুইশ টিন্ট একটু বেশি, বাট এই ফুটেজটা মোটামুটি কিছুটা নিউট্রাল। তো এটা একটু ঝামেলাপূর্ণ। তো আমি এখন আসলে এটা একটু কারেকশন করার চেষ্টা করব। আগে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিলাম জাস্ট পরবর্তীতে এই যতগুলো ফুটেজ আমি নিয়েছি সবগুলো ফুটেজকে আসলে সেম লুকে নিয়ে আসার জন্য। আর সেটা করার আগে আমরা এখন এই ফুটেজগুলোকে নিয়ে একটু টানা হেঁচড়া করবো আর কি। যাই হোক, এখন আমি আমার প্রথম ফুটেজটা আমি সিলেক্ট করলাম, তারপর চলে যাব এখানে যে ইফেক্ট অ্যান্ড প্রিসেটের যে ডান দিকের যেই অংশটা আছে সেই অংশে আমরা চলে যাব। ইফেক্ট আমরা এখন ধরবো না, এসেনশিয়াল গ্রাফিক্সও আমরা এখন ধরবো না, আমরা চলে আসব এসেনশিয়াল সাউন্ডও আমরা যাব না, আমরা চলে যাব লুমেট্রিক কালারে। আর লুমেট্রিক কালারের বেসিক কারেকশন এই পোর্শনে আমরা চলে আসছি। ইনপুট লাট, এখানে এই ড্রপ ডাউন মেনুতে আমরা একটু ক্লিক করি, ক্লিক করার পরে দেন ব্রাউজ অপশানে যাব। ব্রাউজ অপশানে গিয়ে আমার এখানে কিন্তু HLG-র জন্য আলাদা
লাট আমি ডাউনলোড করে রেখেছিলাম, আপনারাও সেটা করবেন। আপনি যদি সনি ইউজার হয়ে থাকেন তবে সনির ওয়েবসাইটে এইচএলজির লাট আপনি পেয়ে যাবেন, যেগুলো ফ্রি। আর অন্যান্য ক্যামেরা যারা ইউজ করেন যেমন ক্যানন, নাইকন যারা ইউজ করছেন তাদের জন্য আছে, তাদের ওয়েবসাইট থেকে নিতে হবে। তো আমি যেহেতু সনি ইউজার, আমি সনির থেকেই নিলাম। তো এটাতে যাই, দেখি এটাতে কি আছে। এই যে এই কালারটা মোটামুটি আমার পছন্দের, HLG 3 ভার্সন 9। মোটামুটি কিন্তু কালারটা আগের থেকে অনেক বেটার হয়েছে। আমি যদি নান দেই, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু, আর এই কালারটা আগের থেকে অনেক বেটার। এই একটা কালার আমি এখানে দিলাম, তারপরে যাব আমি ক্রিয়েটিভ প্যানেলে। ক্রিয়েটিভ প্যানেলে এখানে আবার লুক আছে, ক্রিয়েটিভ লুক। এখানেও কিন্তু চাইলে আপনি আলাদা করে লাট ইম্পোর্ট করতে পারেন, বাট আমি এখানে অন্য কিছু দেব না। আমি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে আমি এখানে একটা আলাদা প্রিসেট একটা দিয়ে দেব। এটা একটু সিনেমাস্কোপ, সিনেস্কোপ, যাই হোক। এটাও কিন্তু খারাপ লাগতেছে না। যাই হোক, আমাদের লাটস ইনপুট করা শেষ এবং লাট অ্যাপ্লাই করা শেষ। এখন যেটা করব একটু মানে এই যে অনেকখানি জায়গা ডার্ক হয়ে আছে, এই জায়গাগুলোতে একটু কালার অ্যাডজাস্ট করব, আই মিন এক্সপোজার ঠিক করব। এক্সপোজার ঠিক করার জন্য যেটা করতে হবে, প্রথমে এই যে এখানে হোয়াইট ব্যালেন্স দেওয়ার দরকার আছে কি দেখি একটু। হোয়াইট ব্যালেন্সটা আগে ঠিক করি। এই কালারটা আই থিঙ্ক ঠিক আছে, স্কিনের টোনটাও মোটামুটি ঠিক আছে, বাট এটা আর একটু কারেকশান করা লাগবে। তো যাই হোক, এখন একটু আমি আসলে এক্সপোজারটা চেঞ্জ করি। এক্সপোজার একটু বাড়ালাম, কন্ট্রাস্ট একটুখানি, শ্যাডো একটু পুশ আপ করে, হোয়াইট, ব্যাস। আমার মনে হয় এখানে স্কিন কালার টোনটা এখন ঠিক আছে। দেখি একটু, এখন একটু কাটাকাটি করব, যার জন্য এখন এই যে ব্লেড অথবা রেজার টুলটা নিলাম। রেজার টুল নিয়ে এখানে একটু সিলেক্ট করি, এখানে একটু সিলেক্ট করি, এখানে অনেকখানি জায়গা গ্যাপ আছে এখানে। এই যে এখন কিন্তু মোটামুটি একটু কাটাকাটি করবো আর কি। আমার আগের যে ভিডিওগুলোতে আপনারা দেখেছিলেন, আমি কিন্তু মোটামুটি কাটাকাটির অংশটা আমি সবার শেষে করি, বাট যখন আমি আউটডোরে এই টাইপের ব্লগ করি তখন কিন্তু কাটাকাটি আমি মাঝে মানে কাজের মাঝখানেই করি, তাতে করে সুবিধা হয়। সেটা একটু পরেই বুঝবেন আমি কেন এটা করলাম। মানে এখানে আমি অনেক কথাবার্তা বলছি, এই কথাগুলো আসলে ওইভাবে না থাকলেও হয়। এই যে এইটুক পর্যন্ত কাটছে। তো যাই হোক, এখানে কিন্তু আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমার কিন্তু কালার শিফট হয়ে গেছে অনেক। হ্যাঁ, এই যে এখানে একরকম কালার আর এখানে কিন্তু আরেক রকম কালার। তো এই জিনিসগুলো কিন্তু একটু মেনটেন করতে হবে। ব্যাস, আমি এই পর্যন্ত আসলে কাটাকাটি করলাম, মানে দেখানোর জন্য এই পর্যন্তই এনাফ। বাকিটুক রাখার দরকার নাই। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার স্কিন টোন, আর এখানে আমার স্কিন টোন, মানে স্কিন টোন না, এখানে অনেকখানি হয়ে গেছে, অনেকখানি এক্সপোজার বেড়ে গেছে, এবং মানে এটা আমাকে একটু কমাতে হবে। এই জন্য যেটা করতে হবে, এখানে কিন্তু অনেকগুলো টাগল দেওয়া আছে। কম্পারিজন ভিউতে আমার ক্লিক করতে হবে। কম্পারিজন ভিউতে আমি যদি ক্লিক করি, আমাদের প্রথম ফ্রেমে কি অবস্থা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাইট? এখন আমি একটু কারেকশন করি। মোটামুটি কিন্তু মিলে গেছে, এবং এইভাবেই মানে কম্পারিজন ভিউ দেখতে 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 প্রথম ফ্রেমের সাথে মানে প্রত্যেকটা ফ্রেমের কালার মিলিয়ে দেখতে হবে। এই প্রসেসটা কিন্তু খুবই মানে বিরক্তিকর একটা প্রসেস, একটু ধৈর্য ধরে কাজ করা লাগে। এই যা
এখন কিন্তু মোটামুটি সবগুলা ফ্রেমের কালার মোটামুটি সেম। আমি কিন্তু এখানে অন্য কোনো পোর্শনে এই যে আমাদের লুমেট্রি কালারের জাস্ট প্রথম ২টা ধাপ ধরে আমি কিন্তু মোটামুটি সবগুলা করে ফেলছি। যেমন হোয়াইট ব্যালেন্স কাজ করছে, তারপর টোনের কাজ করছে, এরপরে ক্রিয়েটিভ প্যানেলে গিয়ে কাজ করে ফেলছি। আমি কিন্তু কার্ভ অথবা কালার হুইল ম্যাচ, এরপরে HSL সেকেন্ডারি, তারপরে ভিনটেজ, এতগুলো অপশনে কিন্তু আমি যাই নাই। আমি জাস্ট প্রথম ২টা অপশন দিয়ে মোটামুটি কাজ শেষ করে ফেলছি। আমার কিন্তু অন্যগুলোতে যাওয়ার প্রয়োজন পড়ে নাই। তো যাই হোক, এখন যেই কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ফুটেজগুলো একটু শেকি, যেহেতু আমি কোনো গিম্বল ইউজ করি নাই। আর জাস্ট লেন্সের যেই ওএসএস আছে সেই ওএসএস কিন্তু আসলে এনাফ না। তো যাই হোক, এটা যেহেতু আমি কোনো গিম্বল ইউজ করি নাই, এখন যেটা করব স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করব আর কি। তো একটু আগে আমি বলেছিলাম আমি কিন্তু ইনডোর যে ভিডিওটা করি সেই ভিডিওর কাটিং কিন্তু আমি সবার শেষে করি, কিন্তু এই টাইপের হ্যান্ডহেল্ড আউটডোরে যেই ভিডিও করি সেই ভিডিওর কাটিং কিন্তু আমি ইন বিটুইন টাইমে করি। কারণ কি, ফুটেজ যদি বড় হয় তখন কিন্তু স্টেবিলিটি মানে তখন কিন্তু স্টেবিলাইজার অ্যাপ্লাই করলে সময় অনেক বেশি লাগে। সো এটা একটু পেইনফুল, তাই আমি আসলে কেটে 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 ছোটো ক্লিপ করে আমি এরপরে স্টেবিলাইজারটা দেই। তো যাই হোক, এখন আমি চলে যাব ইফেক্টে। এখানে ইফেক্টে গিয়ে এখানে আমি ক্লিক করে লিখব ওয়ার্প স্টেবিলাইজার। এই ওয়ার্প স্টেবিলাইজারটা জাস্ট আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেব। আমাদের স্টেবিলাইজেশন হয়ে গেছে 50%। 50% কিন্তু আমাদের প্রচুর ক্রপ করছে। এখন দেখি আগেরটার রেজাল্ট কি। প্রচণ্ড ওয়াবেল করতেছে, মানে এটা আসলে কিছু করার নাই। জাস্ট স্মুথনেস আমি এখানে কিছুটা কমিয়ে দেই। এখানে দেওয়া আছে 50%, আমি এখানে দেব 10%, তাতে ওয়াবলনেস একটু কমবে। মানে এটা হচ্ছে গিয়ে আসলে এই ধরনের স্টেবিলিটি আমার পছন্দ না, প্রথম কথা। কিন্তু যেহেতু আসলে এখন কিছু করার নাই, তাই আসলে এইভাবে দেওয়া। আপনি চাইলে কিন্তু এখানে বাড়াতে পারেন। আমি এখানে 100% দিতে পারি স্মুথনেস, তাতে কোনো লাভ হবে না। 100% দিলাম। ইস, মানে সব ম্যাসাকার হয়ে যাচ্ছে, কিছু করার নাই আসলে। আমি 5% দিই, দেখি। এই টাইপের ওয়ার্প স্টেবিলাইজার কিন্তু যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এবং আমি সেটাও করি। কিন্তু মানে এবং এই জন্যই ট্রাই করবেন সবসময় গিম্বল ইউজ করার জন্য। আর গিম্বল যদি না থাকে, হাতে নিয়ে এভাবে আসলে ভিডিও শ্যুট করবেন না। অ্যাটলিস্ট এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও শ্যুট করাটাই আসলে বেটার। আমি ইচ্ছা করে আসলে এই টাইপের ফুটেজ নিছি, যাতে করে মানে প্রবলেম দেখে আপনারা আপনাদের ডিসিশনটা নিতে পারেন। এটা হচ্ছে গিয়ে ওয়ার্স্ট কেস অফ সিনারিও আমার লাইফে, এবং আমি এরপরে আর এই টাইপের ভিডিও করি নাই। তো যাই হোক, এখন আমি সব ফুটেজগুলোতে আমি ওয়ার্প স্টেবিলাইজার দেব। সবগুলোতে আমার ওয়ার্প স্টেবিলাইজার দেওয়া লাগবে। তো আমি কিন্তু আমার সবগুলো ক্লিপেই আমি স্টেবিলাইজার অ্যাক্টিভ করে দিছি। এখানে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে, একটু যদি মানে মনোযোগ দিয়ে দেখেন তবে খেয়াল করবেন, মানে ওয়ার্প স্টেবিলাইজারের কারণে বিভিন্ন আর্টিফ্যাক্টস দেখা যাচ্ছে, জিনিসটা আসলে আনন্যাচারাল লাগতেছে। দেখেন, এই যে আমার ফেসের এখানটাতে একটু আনরিয়েলিস্টিক লাগতেছে, মানে যখন একটু আর্টিফ্যাক্টস দেখা যাচ্ছে। এই যে লাস্টের মধ্যে যাই, লাস্টেরটার মধ্যে বেশি দেখা যায়। এই যে এই জন্য আসলে ওয়ার্প স্টেবিলাইজার আমি হেট করি। আই জাস্ট হেট ওয়ার্প স্টেবিলাইজার। এটা আমারই প্রবলেম। আমি যদি গিম্বল ইউজ করতাম তবে আমার এই ওয়ার্প স্টেবিলাইজার আমার ইউজ করা লাগতো না। ওয়ার্প স্টেবিলাইজার অফ করে দেব। তো ওয়ার্প স্টেবিলাইজার অফ। ভিডিও এডিটিংয়ের আলটিমেট টার্গেটটা কি? টার্গেট হচ্ছে ফুটেজটাকে সুন্দর করে প্রেজেন্টেশন করা। মানে আমি ভিডিও শ্যুটের সময় আসলে গিম্বল ইউজ করার কথা মনে ছিল না, অথবা গিম্বল আমার কাছে ছিল না, ইউজ করতে পারি নাই। তার মানে কিন্তু এই না যে আমার ফুটেজটাকে অবশ্যই স্টেবল করতে হবে। আমি স্টেবল করার চেষ্টা করছি,
বাট সেটা হয় নাই, এবং সেটা করতে গিয়ে রেজাল্ট যদি বাজে আসে তা আমার স্টেবিলাইজার ইউজ করার তো দরকার নাই, ঠিক না? সো এটা সবসময় মাথায় রাখবেন। আমি এই ফুটেজটা ইচ্ছা করে নিছি, কারণ এই ফুটেজটা কিন্তু আমার মূল দার্জিলিং ব্লগে, আমি যখন আসলে আমার মূল দার্জিলিং ব্লগ আপনারা যদি দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যেই আছে, সেখানে কিন্তু আমি কোনো রকম স্টেবিলাইজার ইউজ করি নাই আমার যতখানি মনে পড়ে। বাট এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে স্টেবিলাইজার ইউজ করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখালাম, আর এটার ব্যবহার করার প্রোজ অ্যান্ড কনস সেটাও আমি দেখালাম। তো আমি যদি এখানে গিম্বল ইউজ করতাম তবে সেক্ষেত্রে আমার এই ওয়ার্প স্টেবিলাইজার কিছুটা কাজে হেল্প করত। বাট আমি যেহেতু কোনো রকম গিম্বল ইউজ করি নাই, মানে আমার হ্যান্ড শেক আছে, তারপর দার্জিলিংয়ের যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তা, এই রাস্তায় হাঁটতে গিয়ে আমার কিন্তু মুভমেন্ট বেশ ভালোই হয়েছে। আর যার জন্য ওয়ার্প স্টেবিলাইজার ওইটা আসার পরে জাস্ট ফুটেজগুলো আরও ওর্স্ট হয়েছে। সো যার জন্য আমি এখানে কোনো রকম ওয়ার্প স্টেবিলাইজার আমি দেবো না। এনিওয়ে আমার কিন্তু মোটামুটি এখানে কালার কারেকশান শেষ। এখন আমি সেকেন্ড ক্লিপ শুরু করব। সেকেন্ড ক্লিপ হচ্ছে এটা। এটুক নিলেই আমার হবে, আর দরকার নাই। তো এই যে সো এই যে সেকেন্ড ক্লিপ দুইটাকে আমি কিন্তু একটু ভাগাভাগি করলাম। এই ভাগাভাগি করার পরে এখন কিন্তু আমি কালার কারেকশান করব। আর ঠিক সেম প্রসেসে ইম্পোর্ট লার্ট ব্রাউজে গিয়ে ঠিক SLG3 ভার্সন 9 এই কিউবটি ইম্পোর্ট করব। আর এই যে আসছে, এখানেও ঠিক সেম ব্রাউজ ভার্সন 9 চলে আসছে। খেয়াল করছেন এখানে কিন্তু আমার কালার মোটামুটি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। এনিওয়ে আমি কিন্তু এই দুইটাকে একটু কাছাকাছি সিমিলার রাখার চেষ্টা করব। এখন যেটা করব সেটা হচ্ছে আবার ক্রিয়েটিভ প্যানেলে যাব। ক্রিয়েটিভ প্যানেলে গিয়ে এখানে নান, তারপরে যে আছে সিনেমাস্কোপে গিয়ে আমি জিনিসটা একটু কমিয়ে দেই। আর হোয়াইট ব্যালেন্সটা ঠিক করে নেই, মোটামুটি ঠিক আছে। 8 বিট কালারের যেই সমস্যাটা সেটা হচ্ছে কি, আমার পিছনের যেই স্কাই ভিউ, এই স্কাই ভিউটার দিকে একটু তাকান, দেখেন পুরাপুরি মোটামুটি ওয়াশড আউট হয়ে গেছে। 10 বিট কালারে কিন্তু এটা অনেক স্মুথ একটা রেজাল্ট দেখা যেত, বাট 8 বিট কালার হওয়ার কারণে এই স্মুথনেসটা নাই এখানে। এটা 8 বিট কালারের জন্যই, আর কিছু না। মোটামুটি কিন্তু আমাদের কালার কারেকশন হয়ে গেছে। এখন যেটা করব, এই যে ইনবিউটিং শর্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু কিছুটা একটু মিসম্যাচ আছে, আর এই জিনিসগুলো যেন না হয় এই জন্য কিন্তু একটু ট্রানজিশন অ্যাড করব। আর এই ট্রানজিশন অ্যাড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব। ইফেক্টে গিয়ে এখানে আগে যে ওয়ার্প স্টেবিলাইজার দিয়েছিলাম সেটা ক্লোজ করে দেই। এখন আমরা দেব ডিজলভ ইন, অথবা আমরা এখানে থেকেও নিয়ে আসতে পারবো। ভিডিও ট্রানজিশনে আমরা ক্লিক করি, তারপরে এই যে ডিজলভ, দেন ক্রস ডিজলভ অথবা অ্যাডাপটিভ ডিজলভ, যে কোনো একটা নেই। আগে ক্রস ডিজলভ নেই, দেখেন কি অবস্থা হয়। একটা একটা করে দিয়ে দিই, এইভাবে সবগুলোতে মোটামুটি দিয়ে দিই। এটা না দিলেও হয়, বাট এই যে পোর্শন যেটা আছে এখানে সমস্ত ট্রানজিশন দেওয়া আছে, ভিডিও ট্রানজিশন, এখানে মেলা ধরনের ট্রানজিশন এখানে দেওয়া আছে ডিফল্ট। আপনি চাইলে এখান থেকে ট্রানজিশন আপনি দিয়ে দিতে পারেন। আর আপনার যদি ট্রানজিশন যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি চাইলে আপনি কিন্তু নিজের মতো করে ট্রানজিশন বানিয়ে ফেলতে পারেন। আমি নর্মালি যেটা করি, আমি আফটার ইফেক্টে নিয়ে যাই, আফটার ইফেক্টে গিয়ে ট্রানজিশন বানিয়ে তারপর সেটাকে আবার এখানে নিয়ে আসি। তো চাইলে সেটা করতে পারেন। দেখুন এখন কিন্তু আগের থেকে একটু বেটার হয়েছে। তো যাই হোক, আমার কিন্তু মোটামুটি কালার কারেকশান হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে কালার গ্রেডিং, ওভারঅল আলাদা একটা টোন নিয়ে আসার চেষ্টা করব, দেখি সেটা পারে কিনা। আমার স্কিন টোন মোটামুটি ঠিক আছে। এখানে এখানে আমার কিছু কালার কারেকশন করা দরকার, সেটার জন্য দেখি তো একটু কি করা যায়। এটার জন্য আমরা HSL সেকেন্ডারিতে গেলাম আর কালার পিক করি। সমস্ত রেড এবং অরেঞ্জ এটার মধ্যে আসলে ঘোরাঘুরি করতেছে, রেড অরেঞ্জ ইয়েলো এটার মধ্যে আসলে ঘোরাঘুরি করতেছে কালার। তো
একটু কমাই। আগে থেকে কালারটা খানিকটা কম, ডিস্যাচুরেটেড। দেখি, বেটার আগের থেকে। তো আমাদের কালার কারেকশন এবং কালার গ্রেডিং কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন যেটা করব, একটু কার্ভ দেখি ইউজ করা যায় কিনা। এখানে রেডের পরিমাণ একটু বেশি মনে হচ্ছে, রেড একটু কমাই দেই ওভারঅল। ব্যাস, রেড একটু কমাই দিলাম। এখানে রেড একটু কমাই দিছে। সো এ হচ্ছে গিয়ে ব্যাপার। আমাদের কিন্তু মোটামুটি কালার কারেকশন এবং কালার গ্রেডিং কমপ্লিট। এখন যেটা করব সেটা হচ্ছে আমি আমার সিগনেচার, মানে লোগো অথবা সিগনেচার যেটা আছে সেটা আমি দিয়ে দেব। মাই ফটোগ্রাফি, তারপরে ফটোগ্রাফি, এরপরে মাই সিগনেচার 2, তারপরে এখানে রেখে দেব। দেন এটা সিলেক্ট করে স্কেল কমাবো। আর এই যে চারোদিকে যে রুলারগুলো নিয়ে আসলাম, মানে গাইড দিলাম, এই গাইডটা নিয়ে আসার কারণ হচ্ছে আমি এখন এখানে সিগনেচারগুলো বসিয়ে দেবো। দ্যাটস ইট। সো আমাদের কিন্তু কালার গ্রেডিং হয়ে গেছে, লোগো বসানো হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে অডিওটা চেঞ্জ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমি অডিও ক্লিপগুলো সিলেক্ট করি, মানে টোটাল ক্লিপগুলো সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমি চলে যাব এসেনশিয়াল সাউন্ডে গিয়ে চলে যাব ডায়লগে এখানে আমি দিয়ে দেব ক্লিন আপ নয়েজি ডায়লগ। দেখি এখন সাউন্ড কি কেমন আসে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দার্জিলিং ব্লগে। আপনারা জানেন গতকালকে রাতে আমরা সাউন্ড একটু বাড়িয়ে নিলাম। এসে পৌঁছেছিলাম, আর এখন আমরা এই মুহূর্তে দার্জিলিং মল রোডের কাছাকাছি। আমাদের পিছনে আছে, দেখতেই আমি একটু পাচ্ছেন, সাউন্ড একটু বাড়িয়ে দিলাম। তো এই যে আমি দার্জিলিং ব্লগ শুরু করলাম, দার্জিলিং ব্লগ শুরু করার আগে কিন্তু মোটামুটি একটা আলাদা একটা ইন্ট্রো যদি থাকে সেটা কিন্তু খারাপ হয় না। আর এই জন্য আমি যাব এসেনশিয়াল গ্রাফিক্সে গিয়ে এখানে একটা আলাদা ইন্ট্রো নেব। এই যে বোল্ড টাইটেল এখানে রেখে দেই। অলরাইট, ইউর টাইটেল হিয়ার, এখানে আমি লিখে দিই দার্জিলিং অথবা টেস্ট ব্লগ 0001। তো এখানে কিন্তু অনেকগুলা ব্রাউজিং অপশানে কিন্তু অনেকগুলো আপনি টাইটেল পেয়ে যাবেন এবং আপনি চাইলে নিজের মতো কিন্তু ইম্পোর্ট করতে পারবেন। সেটা আমি করলাম না। এডিটিং অপশানে গিয়ে আপনি চাইলে সেটা আপনি নিয়ে আসতে পারবেন অথবা আপনি নিজের মতো করেও চেঞ্জ করতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে ব্যাপার। এখন কিন্তু আমাদের মানে ইন্ট্রোটাও দেওয়া হয়ে গেছে, মানে টাইটেল দেওয়া হয়ে গেছে এবং কালার এডিটিং করছি। আমি কিন্তু তাহলে প্রথমে কি করলাম সেটা হচ্ছে ফাইল ইম্পোর্ট করলাম। ফাইল ইম্পোর্ট করার আগে যেটা করছিলাম, সবগুলা ফোল্ডারিং করছি, তারপর ফাইল ইম্পোর্ট করছি, এরপরে সিকোয়েন্স নিছি, তারপর অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। সিকোয়েন্সের মধ্যে সমস্ত ফুটেজ আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেন কালার কারেকশন করলাম, দেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কালার গ্রেডিং করলাম, তারপরে সিগনেচার দিলাম কর্নারে, আর এরপরে অডিও নিয়ে কাজ করলাম। আর অডিও নিয়ে কাজ করার পরে সবার শেষে আমি এখানে দিলাম টাইটেল। আর টাইটেল দেওয়া শেষ করার পরে আমার মনে হয় না আর কিছু করার বাকি আছে। যদি মিউজিক অ্যাড করার হয় তাহলে মিউজিক অ্যাড করব, আদারওয়াইজ দরকার নাই। তো যাই হোক, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখন এক্সপোর্ট দেব। এক্সপোর্ট দেওয়ার জন্য ফাইলে গিয়ে এক্সপোর্ট মিডিয়া, তারপর টেক্সট ব্লগ, এখানে আমরা চলে আসব বিটরেট সেটিংসে। এখানে আপনি আপনার মতো করে সেটিংস দিতে পারেন। আমি নর্মালি আসলে 2 পাসে আমি রেন্ডার দেই। আপনি এখানে সিঙ্গেল পাসেও দিতে পারেন, আপনি এখানে বিটরেট চেঞ্জ করে দিতে পারেন। আমি যেমন 20 দেই সবসময়। আর
বেসিক ভিডিও সেটিংসে গিয়ে রেন্ডার এট ম্যাক্সিমাম ডেপথ, ব্যাস। এবার চাইলে আপনি এখানে এক্সপোর্ট দিতে পারেন এবং চাইলে কিউইতে প্রেস করলে এটা কিন্তু এখন এই যে অ্যাডোবি মিডিয়া এনকোডারে চলে যাবে। মিডিয়া এনকোডারে চলে যাওয়ার পরে এটা এখন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আপনি যদি এখানে প্রেস করেন, মানে স্টার্ট কিউই এন্টার, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিক্যালি এটা রেন্ডার হওয়া শুরু হয়ে যাবে। সো দ্যাটস ইট, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কেন ভিডিও শুটিং করার সময় প্রত্যেকটা ডিটেলসে মনোযোগ দেওয়া খুবই দরকার। যেমন আমার লেন্স সিলেকশন, স্টেবিলাইজেশনের যে বিষয়টা, হোয়াইট ব্যালেন্সের একটা ব্যাপার স্যাপার, এই জিনিসগুলো না শুরু থেকেই যদি আপনি কনসার্ন থাকেন তবে কিন্তু এডিটিং প্রসেসে আপনি এই ধরনের প্রবলেমে ফেসই করবেন না, ট্রাস্ট মি। সো দ্যাটস ইট, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি উপকারে আসে তবে কি করতে হবে সবাই জানেন, লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন। আর হ্যাঁ, দয়া করে প্লিজ আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টিং আমার খুব দরকার। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই, পিস।